চার খলিফা মিলে 30 বছর রাষ্ট্র পরিচালনা করেছিলেন, সুতরাং তারাও নেতা ছিলেন, ঠিক কিনা? কিন্তু তাদের নেতৃত্ব, তাদের কাজ আর আমাদের সমাজের নেতাদের কাজ আমরা মিলাইতে পারি না। তাদের কাজের সাথে আমাদের সমাজের নেতাদের কাজ মিলে না, ঠিক কিনা? নেতা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিদেশিরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন দেখা করতে আসলেন, অন্য দেশের রাষ্ট্রদূতরা যখন দেখা করতে আসলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জামাটা পরে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, সেই জামাটা এত জীর্ণ শীর্ণ আর এত কম দামি আর এত চিরাফাটা ছিল। তারা বলছে, আপনি নাকি অর্ধ পৃথিবী শাসন করেন, আপনি নাকি অর্ধ পৃথিবীর বাদশা, আমাদের বিশ্বাস হয় না। একবার অন্য দেশ থেকে কিছু মানুষ আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। লোকজনকে জিজ্ঞাসা করতেছে, ওমর কোথায়? লোকজন বলতেছে, ওই যে গাছতলার নিচে অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তারা বলতেছে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? অর্ধ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন, যিনি এত বড় প্রেসিডেন্ট, এত বড় নেতা, তিনি কি ওই গাছতলার নিচে শুয়ে থাকতে পারে নাকি? কিন্তু পরক্ষণে দেখা গেল ওই গাছতলার নিচেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। সুবহানাল্লাহ। একবার এক বিধর্মী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। ওমর ফারুক, আপনি আমার বিচার করেন, আমি একজন বিধর্মী, আমি একজন মূর্তি পূজারী, আমি মূর্তি পূজা করি। রাতের অন্ধকারে আমার মূর্তিটা কে জানি ভেঙে দিয়েছে, আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে, আমার মূর্তির পা ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি এই রাষ্ট্রের শাসক, সুতরাং আমি শুধু মুসলমানদের শাসক নই, আমি হিন্দুদেরও শাসক, বৌদ্ধদেরও শাসক, খ্রিস্টানদেরও শাসক, আমি সবার নেতা, সুতরাং সবাইকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব। যেহেতু আমি তোমার মূর্তির নিরাপত্তা দিতে পারি নাই, সুতরাং এই দায় ভাগটা আমার উপর পড়বে, আমি এর দায় নিব। সুতরাং তুমি একটু ধৈর্য ধরো, তোমার মূর্তি কে ভেঙেছে এটার সঠিক বিচার আমি করেই ছাড়বো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, যাও খোঁজ খবর লাগাও, এই বিধর্মীর মূর্তিকে নষ্ট করেছে, ভেঙে ফেলেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মতো গোয়েন্দা বিভাগের লোকজন বেশ কয়েকদিন যাবত খোঁজ খবর করলো, কিন্তু সেই লোকেরা সন্ধান পাওয়া গেল না। কে তার মূর্তি ভেঙেছে এটা উদ্ঘাটন হলো না। এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাকলেন, বললেন, ভাই, আমি তোমার মূর্তি যে ভেঙেছে তাকে আমি বের করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, আমার রাষ্ট্রের ব্যর্থতা। সুতরাং আমি যেহেতু তোমার ধর্মের, তোমার মূর্তির আমি যেহেতু নিরাপত্তা দিতে পারি নাই, এটা দোষটা সম্পূর্ণ আমার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারিটা বের করে ওই বিধর্মীর হাতে দিলেন আর বললেন, ভাই নাও, তুমি তোমার মূর্তির যেভাবে নাক ভেঙে ফেলেছে, তোমার মূর্তির যেভাবে পা ভেঙে ফেলেছে, তুমি ঠিক সেভাবে আমার নাক এবং আমার পা তুমি ভেঙে ফেলো এই তরবারি দিয়ে। এই কথা বলার পরে দূর থেকে একজন লোক দৌড় দিয়ে আসলেন, এসে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নিচে শুয়ে বললেন, শুয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, ওই বিধর্মীর মূর্তিটা অন্য কেউ ভাঙে নাই, আমি নিজেই ভেঙেছি। আল্লাহু আকবার। হাওয়া করে কাঁপছেন আর বলছেন, ওই বিধর্মীর মূর্তি আমি ভেঙেছি, সুতরাং আপনাকে শাস্তি পেতে হবে না, শাস্তি যদি পেতে হয় আমাকে শাস্তি দিন। এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এই হচ্ছে নেতা। অথচ আমাদের সমাজে দেখা যায় যারা সংখ্যালঘু, যারা অন্য ধর্মের মানুষ, অনেক ভাইরা আছে, অনেক নেতা আছে, তাদের উপরে জুলুম, নির্যাতন,
আর তাদের সম্পদ অনেকেই নষ্ট করে কি করে না? করে। তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে যদি সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়, নিপীড়ন হয়, তাহলে মনে রাখবা ওই ব্যক্তি কখনো আমার উম্মত হতে পারে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এমন নেতা ছিলেন, এমন একজন ব্যক্তি ছিলেন, এমন খলিফা ছিলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে অনেক জায়গায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত বাস্তবায়ন না করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি লাউ কানা ওমর। আল্লাহু আকবার। আমার পরে আর কোন নবী আসবে না, আমার পরে আর কোন যদি নবী আসতো তাহলে ওমরে হয়ে যেত নবী। সুবহানাল্লাহ। এই ছিল ওমর। একবার মিশরের গভর্নর দেখেন তার বিচার ব্যবস্থা কেমন ছিল। আমরা তো আমাদের দেশের যারা নেতা নিজ দলের কর্মীদেরকে বিচারের ক্ষেত্রে আমরা তাদের পক্ষে সবসময় অবস্থান নেই, ঠিক কিনা? যদি নিজের আত্মীয় স্বজন হয়, নিজের সন্তান হয়, নিজের দলের লোক হয়, আর ওই দল যদি তখন ক্ষমতা থাকে তাহলে তার 7 খুন মাপ, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে অভিযোগ আসলো, মিশরের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতার খেলা হতো। মিশরের যিনি গভর্নর ছিলেন তার সন্তান ওই দৌড় প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করেছে, কিন্তু ওই দৌড় প্রতিযোগিতায় মিশরের গভর্নরের ছেলে আপনার প্রথম স্থান অধিকার করতে পারে নাই। মিশরের একজন আরেকজন ব্যক্তি সে প্রথম স্থান অধিকার করেছে। মিশরের ওই গভর্নরের ছেলে রেগে মেগে সে যে প্রথম স্থান অধিকার করে নাই, এজন্য মিশরের যেই ছেলেটা প্রথম স্থান অধিকার করেছে তার মাথার মধ্যে একটা লাঠি দিয়ে 3টা বাড়ি মেরেছে। কয়টা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে অভিযোগ নিয়ে আসা হলো, ওমর তুমি এমন গভর্নর আমাদের জন্য নিযুক্ত করেছো, তার সন্তান খেলার মধ্যে জয়লাভ না করতে পারে, প্রথম স্থান অধিকার না করতে পেরে রেগে মেগে আমার মাথার মধ্যে আঘাত করেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, অমুক দিন আমি সব গভর্নর গুলাকে নিয়ে এক জায়গায় বসবো, ওই জায়গায় তুমি আসতে পারবা? সে বলল, হ্যাঁ অবশ্যই পারবো। যেদিন বসার কথা ছিল সেদিন ওই যুবক চলে আসলো, মিশরের সেই যুবক। আসার পরে সেই গভর্নরকে ডাকা হলো, বলল তোমার সন্তান এই কাজটা করেছে, সুতরাং আমার বিচার হবে ইনসাফপূর্ণ। তোমার সন্তান ওই যুবকের মাথায় যে কয়েকটা বাড়ি দিছে, ওই যুবক এখন সবার সামনে তোমার সন্তানের মাথায় ওই কয়েকটা বাড়ি দিবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এমন নেতা ছিলেন। এরপরে দেখা হলো সেই সমাবেশের মধ্য দিয়ে, সেই সমাবেশের মাঝখানে সবার সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে ওই মিশরের যুবক ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে গভর্নরের সন্তানের মাথায় 3টা বাড়ি দিল। বাড়িগুলো আস্তে দেওয়ার কারণে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, এত আস্তে কেন তার মাথায় বাড়ি দিলা? তুমি আরো জোরে তার মাথায় বাড়ি দাও। আল্লাহু আকবার। এই ছিল তার বিচার ব্যবস্থা। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের দেশে তো আমরা সবাই নেতা হইতে চাই, ঠিক কিনা? নেতার অভাব নাই, শুধু আমাদের সমাজের সংস্কারমূলক কাজের অভাব, ঠিক কিনা? রাস্তা ভেঙে আছে, ব্রিজ ভেঙে আছে, রাস্তার কাজ সঠিকভাবে হয় না, ব্রিজের কাজ সঠিকভাবে হয় না, কিন্তু আমাদের সমাজে নেতার অভাব নাই, কর্মীর শুধু অভাব। নেতার ওজনের ঠেলায় মঞ্চ ভেঙে পড়ে যায়, ঠিক কিনা? এই হচ্ছে আমাদের দেশের অবস্থা।